হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো টপার। আমরা মাধ্যমিক 2025 পরীক্ষার জন্য রিভিশন পর্ব শুরু করেছিলাম, যেখানে অলরেডি আমরা জীবন বিজ্ঞানের 3টে চ্যাপ্টার রিভিশন করেছিলাম। প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, দ্বিতীয় চ্যাপ্টার সেটা হচ্ছে কোষ ও কোষ বিভাজন এবং জনন ছিল, এবং তৃতীয় চ্যাপ্টার ছিল বংশগতি। চতুর্থ চ্যাপ্টারটা আজকে আমরা রিভিশন করব। আশা করছি তোমাদের প্রস্তুতি একদম পারফেক্টলি চলছে, তোমরা একদম খুব সুন্দরভাবে ধরে ধরে প্রস্তুতি নিচ্ছ এবং তোমাদের প্রস্তুতি একদম শেষ হওয়ার পালায় এসেছে। তো আজকের ক্লাসটা রিভিশন ক্লাস, তার সাথে তোমাদের যে বিভিন্ন তথ্য রয়েছে এই চ্যাপ্টার রিলেটেড, সেই তথ্যগুলো ঝালিয়ে নেওয়ার ক্লাস। সুতরাং প্রতিটা টপিক অত্যন্ত মনোযোগ সহকারে শোনো এবং সাথে সাথে কোরিলেট করো, কারণ তুমি অলরেডি জিনিসটা পড়ে ফেলেছো এবং আমার সাথে সাথে তুমি যখনই সেটাকে রিমেম্বার করবে, তুমি সেটাকে স্মরণ করবে, তোমার পরীক্ষার হলে গিয়ে ভুল হওয়ার পসিবিলিটি তত কম হবে। তো আজকে চতুর্থ যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন। এই চ্যাপ্টারে অভিব্যক্তি ও অভিযোজন, এই চ্যাপ্টারের প্রধান বিষয়বস্তু সেটা হচ্ছে অভিব্যক্তি কি এবং অভিযোজন কি। না, অভিব্যক্তি হচ্ছে যে মন্থর, অর্থাৎ খুব ধীরে ধীরে হবে, কিন্তু গতিশীল প্রক্রিয়ায় একটা সরল জীব থেকে ধীরে ধীরে উন্নত জীব সৃষ্টি হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো অভিব্যক্তি। আর অভিযোজন কি? অভিযোজন মানে হচ্ছে যখন কোনো একটা জীব কোনো প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেয়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো অভিযোজন। অর্থাৎ অভিযোজন ছাড়া কোনো জীব কিন্তু অভিব্যক্তি ঘটতে পারে না কোনো জীবের। অর্থাৎ কোনো জীব প্রতিকূল পরিবেশ আসে, সেই প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার মাধ্যমে তার মধ্যে অভিব্যক্তি বা বিবর্তন বা ইভলিউশন ঘটায়। ক্লিয়ার? তো এখানে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে অভিব্যক্তির যে জৈব রাসায়নিক তত্ত্ব ওপারিন ও হ্যালডেনের, সেটি খুব ভালো করে পড়বে। সেখানে বলা হয়েছে কিভাবে অ্যাকচুয়ালি পৃথিবী সৃষ্টির পূর্বাবস্থায় কি রকম অবস্থা ছিল, সেখান থেকে কিভাবে ধীরে ধীরে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে এবং সেই প্রাণের সৃষ্টি হওয়ার পর সেই অনুন্নত সরল জীব থেকে কিভাবে জটিল এবং উন্নত জীবের সৃষ্টি হয়েছে। এবং সেই জৈব রাসায়নিক তত্ত্বটা পরীক্ষাগারে প্রমাণ করেন দুজন বিজ্ঞানী, মিলার ও উরে। তোমরা অবশ্যই মিলার ও উরের যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাটা খুব ভালো করে পরীক্ষার জন্য করে যাবে, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এই পরীক্ষাটা আসতে পারে এবং সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো থেকে কোশ্চেন দেয় সেটা হচ্ছে যে মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত যে গ্যাসগুলো ছিল সেই গ্যাসগুলোর অনুপাত কি কি গ্যাস ছিল? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। অনুপাত 2:2:1। হাইড্রোজেনটা 1 অনুপাত। পরীক্ষায় এটা কিন্তু খুব ভালো একটা এমসিকিউ প্রশ্ন দিয়ে দেয়। এছাড়া এই যে জৈব রাসায়নিক যে তোমার পরীক্ষাটা করেছিল, সেখানে যে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়েছিল, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো কি কি সেটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়, এমসিকিউর জন্য খুব ভালো প্রশ্ন। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে পৃথিবী সৃষ্টির সময় কোন গ্যাসটি ছিল না। টেস্ট পেপারের পেজে পেজে এই প্রশ্নটা পেয়েছো। তো পৃথিবীর সৃষ্টির সময় যে গ্যাসটি ছিল না সেটি হচ্ছে অক্সিজেন। এখান থেকে যেগুলো শর্ট কোশ্চেনের জন্য করবে সেটা হচ্ছে কোয়াজারভেট কি, মাইক্রোস্ফিয়ার কি এবং হট ডাইলিউট স্যুপ কি এবং এগুলো কার মতবাদ, খুব ভালো করে করবে। জৈব অভিব্যক্তির যে মুখ্য ঘটনা, অর্থাৎ কিভাবে পৃথিবী সৃষ্টি হয়েছিল এবং সেখান থেকে শুরু করে একদম উন্নত জীব সৃষ্টি হলো, সেই জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলো শব্দ ছকের মাধ্যমে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেবে। সুতরাং এই জায়গাটা খুব ভালো করে করবে। সেখানে পৃথিবীর সৃষ্টি থেকে একদম পর্যায়ক্রমে কি করে মেরুদণ্ডী প্রাণীর সৃষ্টি হলো সেটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। নেক্সট, জৈব অভিব্যক্তির মতবাদ নিয়ে দুটো মতবাদ আমি তোমাদের পড়িয়েছিলাম, একটি হচ্ছে ল্যামার্কবাদ আর একটি হচ্ছে ডারউইনবাদ। ল্যামার্কবাদ পড়ার আগে তোমাকে পড়তে হবে ল্যামার্কের লেখা বইটির নাম কি, কমেন্ট সেকশনে জানাও ল্যামার্কের লেখা বইয়ের নাম, এবং ডারউইনের লেখা বইয়ের নামটা হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এবং ল্যামার্ক ও ডারউইনের
প্রতিপাদ্য বিষয়গুলো। ল্যামার্কের যে গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য বিষয়, পরিবেশের প্রভাব, তারপর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, তারপর অঙ্গের ব্যবহার ও ব্যবহার, নতুন প্রজাতির সৃষ্টি, এই মতবাদগুলো খুব ভালো করে করবে। যদি এখনো পর্যন্ত এগুলো বুঝতে অসুবিধা হয়, আমি অলরেডি ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে আমি ক্লাস আগে করিয়েছি, এগুলো আমি রিভিশন ক্লাসে করাবো না, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। ডারউইনিজমেও তাই, অর্থাৎ ডারউইনবাদেও তাই প্রতিপাদ্য বিষয়গুলো, সেখানে যে প্রাকৃতিক নির্বাচন, যোগ্যতমের উদ্বর্তন ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সব থেকে বেশি এটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ল্যামার্ক এবং ডারউইনের মতে কিভাবে ল্যামার্ক এবং ডারউইনের মতে কিভাবে বর্তমান জিরাফের যে অভিব্যক্তি ঘটেছে সেটাকে উল্লেখ করতে হবে। অর্থাৎ ল্যামার্কের মতে কি? ল্যামার্কের মতে যে জিরাফের পূর্বপুরুষ ছিল ছোট গলাযুক্ত, কিন্তু উঁচু গাছের পাতা খাওয়ার জন্য সে বারবার চেষ্টা করেছে এবং তারপর ধীরে ধীরে সেই গলা উঁচু হয়ে গেছে। অন্যদিকে ডারউইনের মতে কি? ডারউইনের মতে হচ্ছে যে লম্বা গলা, বেটে গলা, উভয় গলাযুক্ত জিরাফ ছিল। শুধুমাত্র লম্বা গলাযুক্ত জিরাফ প্রাকৃতিক নির্বাচনে বেঁচে থাকতে পেরেছে, অর্থাৎ প্রাকৃতিক নির্বাচনে জয়ী হয়েছে, অর্থাৎ অনুকূলভাবে নির্বাচিত হয়েছে। অন্যদিকে বেটে গলাযুক্ত জিরাফ প্রতিকূলভাবে নির্বাচিত হয়েছে প্রকৃতি দ্বারা, যার জন্য বর্তমানে আমরা তোমার উঁচু গলাযুক্ত জিরাফ দেখতে পাই, বেটে গলাযুক্ত জিরাফ দেখতে পাই না। এবং ডারউইনিজমের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে দেবে, সেটা হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। অস্তিত্বের জন্য সংগ্রাম, অন্তঃপ্রজাতির সংগ্রাম অর্থাৎ একই প্রজাতির দুটো জীবের মধ্যে সংগ্রাম, আন্তঃপ্রজাতির সংগ্রাম অর্থাৎ দুটো ভিন্ন প্রজাতির জীবের মধ্যে সংগ্রাম, এবং প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম। এই তিনটে সংগ্রাম কিন্তু উদাহরণ সহ খুব ভালো করে করবে। এবং সবশেষে ল্যামার্কবাদ এবং ডারউইনবাদের যে তোমার সীমাবদ্ধতা, সেটাকে কিন্তু ভালো করে পড়তে হবে। সীমাবদ্ধতা মানে যেখানে আমরা দেখেছি যে বিজ্ঞানী ভাইসম্যান, ল্যামার্ক কি বললেন না, বললেন যে কোনো একটা জীব যা বৈশিষ্ট্য অর্জন করে তার পরবর্তী জেনারেশনে সেই বৈশিষ্ট্যটা সঞ্চারিত হয়। বিজ্ঞানী ভাইসম্যান কি করলেন না, তিনি ইঁদুর দম্পতির লেজ বারবার কাটতে লাগলেন। একজোড়া ইঁদুর দম্পতির লেজ কেটে দিলেন। পরের জেনারেশনের যে বাচ্চাটা ইঁদুর এলো, সেটা দেখা গেল যে তোমার কাটা লেজ যুক্ত নয়। এরকম 35 জনও তিনি এক্সপেরিমেন্ট করলেন এবং দেখলেন যে একটাও কাটা লেজযুক্ত ইঁদুর কিন্তু জন্মায়নি। তার মানে ল্যামার্কের যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণে এই মতবাদটা ভুল। তিনি ড্রসোফিলা মাছিকে 60 জন ধরে অন্ধকার ঘরে রেখে দিলেন, কিন্তু কোনো জেনারেশনেই তিনি দেখতে পেলেন না যে কোনো অন্ধ মাছি বা অন্ধ ড্রসোফিলা মাছি জন্মেছে। এটা হচ্ছে ল্যামার্কবাদের সীমাবদ্ধতা। অন্যদিকে ডারউইনবাদের বেশ কিছু সীমাবদ্ধতা আছে, যেমন তিনি প্রকরণের খুব একটা গুরুত্ব দিতে পারেননি, যে প্রকরণ কেন হয়। তিনি প্রকরণ কথাটা উল্লেখ করেছেন, ঠিক আছে, মিউটেশনকে প্রকৃতির খেলা বলেছেন, এবং মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন হুগো দা ভ্রিস। এবং মিউটেশন কি? কোন একটা জীবের জিনের যদি আকস্মিক পরিবর্তন ঘটে, সেই ঘটনাটাকে আমরা বলবো মিউটেশন বা পরিব্যক্তি। ক্লিয়ার? এই জায়গাগুলো থেকে যেন কোনো প্রশ্ন ভুল না হয়, বারবার বলছি, এই জায়গাগুলো খুব অত্যন্ত ভালো করে পড়বে। এবং ডারউইনের ক্ষেত্রে ডারউইনের যে জাহাজটা ব্যবহার করেছিলেন নাম HMS বিগল, এবং কোথায়? গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। ঠিক আছে, খেয়াল রেখো। নেক্সট, যে বিভিন্ন যে প্রমাণ ও জৈব অভিব্যক্তির জীবাশ্ম ঘটিত প্রমাণ, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার স্থানিক যে প্রমাণ, অর্থাৎ তুলনামূলক স্থানজনিত প্রমাণ, এই দুটো প্রমাণ কিন্তু তোমাদের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে। জীবাশ্ম ঘটিত প্রমাণ মানে সেখানে যে ঘোড়ার যে অভিব্যক্তি, সেখানে আমরা দেখেছিলাম ঘোড়ারকে একদম ইওহিপ্পাস থেকে শুরু করে ইকুয়াস, এবং বিভিন্ন যে জেনারেশনের যে বৈশিষ্ট্যের যে ডিফারেন্স, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে, ভীষণ রকম গুরুত্বপূর্ণ। যে রোমান্তক ঘোড়া কাকে বলে? রোমান্তক ঘোড়া বলে মেরিচিহিপ্পাসকে। অন্তর্বর্তী ঘোড়া কাকে বলে? মেসোহিপ্পাসকে। উষাকালের ঘোড়া কাকে বলে? ইওহিপ্পাসকে। আধুনিক ঘোড়া কোনটা? ইকুয়াস। যদি বলে যে কোন ঘোড়ার পায়ে প্রথম একটা আঙুল ছিল, প্লায়োহিপ্পাস। ভালো করে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? একটা আঙুলযুক্ত খুর
কোন ঘোড়ার পায়ে ছিল প্লাইওহিপ্পাস। ঠিক আছে, 3টে আঙুলের মধ্যে কোন আঙুলটা তোমার খুরে পরিণত হয়েছে, এইগুলো থেকে ভীষণ রকমের প্রশ্ন দেয়। এই জায়গাগুলো খুব ভালো করে করবে। যদি এইগুলোতে কোনো সমস্যা থাকে আমাকে একটু জানাবে, আমি এখান থেকে স্পেসিফিক একটা ছোট্ট করে ক্লাস তোমাদেরকে আমি দিয়ে দেবো, সেখানে শুধু ঘোড়ার অভিব্যক্তিটা নিয়ে আলোচনা করবো। নেক্সট, যে তুলনামূলক শারীরস্থানিক প্রমাণে আমরা প্রথমেই যেটা পড়েছিলাম যে সমসমস্ত এবং সমবৃত্তীয় অঙ্গ। সমসমস্ত অঙ্গ কারা? মানে যাদের উৎপত্তি ও গঠন এক কিন্তু ভিন্ন ভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য তারা কাজ আলাদা, তাদেরকে আমরা বলি সমসমস্ত অঙ্গ, এবং যারা অপসারী বিবর্তনের জন্য দায়ী। অন্যদিকে সমবৃত্তীয় মানে যে সমস্ত অঙ্গ তাদের উৎপত্তি ও গঠন আলাদা কিন্তু একই পরিবেশে অভিযোজনের জন্য তাদের কাজ একই, তাদেরকে আমরা বলবো সমবৃত্তীয় বা অ্যানালোগাস অর্গান, যারা অভিসারী বিবর্তনের জন্য দেয়। তাহলে সমসমস্ত অঙ্গ ইংরেজি হচ্ছে হোমোলোগাস, এবং সেটা হচ্ছে অপসারী বিবর্তনের জন্য দায়ী। যেমন উদাহরণ হচ্ছে তোমার মানুষের হাত, পাখির ডানা, ঘোড়ার অগ্রপথ, এইগুলো। অন্যদিকে সমবৃত্তীয় অঙ্গ যাদের কাজ একই কিন্তু গঠন ও উৎপত্তি আলাদা, এবং এদেরকে ইংরেজিতে বলে অ্যানালোগাস অর্গান। এরা হচ্ছে তোমার অভিসারী বিবর্তনের জন্য দায়ী। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা, পাখির ডানা, এগুলো হচ্ছে সবই তোমার অভিসারী বিবর্তন অর্থাৎ সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণগুলো ভালো করে করবে। নেক্সট, নিষ্ক্রিয় অঙ্গ মানে যে সমস্ত অঙ্গ পূর্বপুরুষদের সক্রিয় ছিল কিন্তু দীর্ঘদিন অব্যবহারের ফলে বা কম ব্যবহারের ফলে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে দেহ অবস্থান করছে। যেমন আমাদের ক্ষেত্রে পৌষ্টিক তন্ত্রের একটা নিষ্ক্রিয় অঙ্গ রয়েছে, সেটাকে বলা হয় ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। যেমন আমাদের কঙ্কাল তন্ত্রের একটা নিষ্ক্রিয় অঙ্গ রয়েছে, যেমন হচ্ছে কক্সিস ভার্টিব্রা। যেমন আমাদের চোখের তৃতীয় পর্দা, নিকটিটেটিং পর্দা, এটা হচ্ছে নিষ্ক্রিয় পর্দা। ঠিক আছে, এগুলো খেয়াল রেখো। উদ্ভিদের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ ভীষণ গুরুত্বপূর্ণ, কালকাসুন্দা, স্ট্যামিনোড মানে বন্ধা পুংকেশর। অন্যদিকে শতমূলীর পিস্টিলোড, নারকেলের পিস্টিলোড মানে হচ্ছে বন্ধা গর্ভকেশর। এমসিকিউটা থাকবে কিন্তু এখান থেকে প্রশ্ন। হৃৎপিণ্ড ঘটিত ভ্রূণ, সেখানে মাছ থেকে কিভাবে আলটিমেটলি তোমার স্তন্যপায়ীর সৃষ্টি হয়েছে সেটা আমরা হৃৎপিণ্ডের গঠন থেকে বুঝতে পারি। মাছের ক্ষেত্রে হৃৎপিণ্ড দুটো প্রকোষ্ঠ, একটা অলিন্দ একটা নিলয়, যেখানে অশুদ্ধ রক্তের অর্থাৎ CO2 যুক্ত রক্তের পরিবহন বেশি ঘটে, এবং এই হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড। অন্যদিকে আমরা যদি একটু উন্নত জীবে যাই, উভচর, সেখানে আমরা দেখতে পাবো যে দুটো অলিন্দ একটা নিলয়। সরীসৃপে দেখবো যে দুটো অলিন্দ একটা অর্ধবিভক্ত নিলয়, ব্যতিক্রম হচ্ছে এক্স্যাক্টলি কুমির। অন্যদিকে পক্ষী এবং সরীসৃপে আমরা দেখতে পাবো যে সেখানে যে 4টে প্রকোষ্ঠ, অর্থাৎ মাছ থেকে এসছে উভচর থেকে এসছে সরীসৃপ, এবং সরীসৃপ থেকে দুটো পদ ভেঙে গেছে, একটা হচ্ছে পক্ষী, একটা হচ্ছে স্তন্যপায়ী। ক্লিয়ার? এই সিকোয়েন্সটা খেয়াল রেখো, এখান থেকে কিন্তু প্রশ্ন দেবে। হ্যাঁ, গঠন গঠিত। এবং লাস্ট যেটা আরেকটা রয়েছে তোমার, সেটা হচ্ছে ভ্রূণ তত্ত্ব গঠিত প্রমাণ। অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায়। তোমাদের বেলায় কিন্তু ভ্রূণ তত্ত্ব গঠিত প্রমাণ ভীষণ রকম ইম্পর্টেন্ট, খুব ভালো করে করেছো। তিনি কি বলছেন, ব্যক্তিজনী মানে কি, কোন একটা জীবের বৈশিষ্ট্য। জাতিজনী মানে কোন একটা জীবের পূর্বপুরুষ, সেই জীবের পূর্বপুরুষের বৈশিষ্ট্য সেই জীবটা যখন জন্মাচ্ছে তার মধ্যে পাওয়া যাচ্ছে। ফর এক্সাম্পল, আমাদের উৎপত্তি হয়েছে মাছ থেকে, তারপর উভচর থেকে সরীসৃপ। যদি আমরা একটা মানুষের ভ্রূণ দেখি, যদি একটা মুরগির ভ্রূণ দেখি, যদি একটা মাছের ভ্রূণ দেখি, যদি একটা ব্যাঙের ভ্রূণ দেখি, প্রত্যেকের ভ্রূণের গঠন প্রাথমিক অবস্থায় দেখবে একদম সেম। তার মানে ব্যক্তিজনীটা পুনরাবৃত্তি ঘটেছে কার? জাতিজনী। অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, যেটাকে বলা হয় রিক্যাপিচুলেশন থিওরি বা বায়োজেনেটিক থিওরি অফ হেকেল, আর্নেস্ট হেকেল। ভীষণ গুরুত্বপূর্ণ, ভালো করে জায়গাটা পড়বে। তো এখানে কি দেখা গেছিল? এখানে দেখা গেছিল মায়োটম পেশি রয়েছে লেজে, এখানে দেখা গেছিল গলবেলীয় ফুলকা কাঁচ, এইগুলো খুব ভালো করে পড়বে। নেক্সট যেটা হচ্ছে তোমার অভিযোজন। 3 রকমের অভিযোজন হয়, একটা হচ্ছে অঙ্গ সংস্থানগত অভিযোজন, একটা হচ্ছে শারীরস্থানিক বা শারীরবৃত্তীয় অভিযোজন, শারীরস্থানিকটা হচ্ছে অঙ্গ সংস্থানগত, আর একটি হচ্ছে তোমার আচরণগত অভিযোজন। তো যেটা হচ্ছে তোমার অঙ্গ সংস্থানগত অভিযোজন, সেখানে আমরা পড়েছি ক্যাকটাসের অভিযোজন এবং রুই মাছের অভিযোজন। রুই মাছের ক্ষেত্রে স্পেশালি পটকা এবং পাখনাটা ভীষণ গুরুত্বপূর্ণ। পটকার যদি একটা গঠন দেখি, পটকার অগ্র প্রকোষ্ঠ থেকে রেড গ্রন্থি, পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে রেটিয়া মিরাবিলিয়া রক্তজালক।
অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থিতে গ্যাস উৎপন্ন হলে পটকা ফুলে ওঠে, মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাস পায়, ফলে মাছ জলের উপরে উঠে আসে। অন্যদিকে মাছের পটকার যে পশ্চাৎ প্রকোষ্ঠ সেখানে রয়েছে রেটিয়া মিরাবিলিয়া রক্তচালক, সে গ্যাসটাকে শোষণ করলে পটকা চুপসে যায়, মাছের দেহের আণবিক গুরুত্ব হ্রাস পায়, মাছ পুনরায় জলে ডুবে যায়। মানেটা কি? তুমি একটা বেলুনে হাওয়া বললে তবেই বেলুনটা কিন্তু আকাশে ওড়ে। তুমি বেলুনের হাওয়াটা বের করে নাও, বেলুনটা কিন্তু আর আকাশে উড়বে না। কেন? তার কারণ হচ্ছে হাওয়াটা যখনই আমি বেলুনের মধ্যে ভরে দিচ্ছি, বেলুনের আপেক্ষিক গুরুত্ব হ্রাস পেয়ে যাচ্ছে, ফলে তোমার বেলুনটা তোমার কি হয়ে যাচ্ছে, তোমার হালকা হয়ে যাচ্ছে, তার ফলে বেলুনটা আকাশে উঠছে। অন্যদিকে মাছের ক্ষেত্রে আমি কি ঠিক বললাম কিনা একবার খেয়াল করে নিও, যে পটকার যখনই গ্যাস উৎপন্ন হচ্ছে, আপেক্ষিক গুরুত্ব হ্রাস পাচ্ছে, মাছ জলের উপরে ভেসে উঠছে। অন্যদিকে যখনই চুপসে যাচ্ছে গ্যাসটা, তখনই পটকা চুপসে যাচ্ছে, তখনই কি হচ্ছে, মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব বেড়ে যাচ্ছে, মাছ পুনরায় জলের নিচে চলে আসছে। উটের ক্ষেত্রে উটের আরবিসিটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। উটের আরবিসির যে অভিযোজন সেটা 240% প্রসারিত হতে পারে। তুমি ভাবো, সেই জন্য উট দীর্ঘদিন জল না খাওয়ার পর হঠাৎ করে প্রচুর জল খেলেও কিন্তু উটের আরবিসি নষ্ট হয়ে যায় না। উটের আরবিসি হয় নিউক্লিয়াস বিহীন এবং ডিম্বাকার। ভীষণ গুরুত্বপূর্ণ, খেয়াল রেখে এই জায়গাটা। এছাড়া উটের তোমার পাকস্থলীতে যে ওয়াটার স্যাক থাকে, যে কুঁচ থাকে, হ্যাঁ, তারপরে উটের কিছু পার্টিকুলার অভিযোজন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ করে রাখবে। তো আরেকটা যেটা উদ্ভিদের ক্ষেত্রে রয়েছে সুন্দরী গাছের অভিযোজন, সুন্দরী গাছের অভিযোজনটাও কিন্তু খুব ভালো করে করবে। এছাড়া পায়রার বায়ুথলির গুরুত্ব সেটা ভালো করে করবে। টোটাল 9টি বায়ুথলি থাকে, খেয়াল রেখো। এবং একদম শেষে যেটা আচরণগত অভিযোজন, সেখানে শিম্পাঞ্জি এবং মৌমাছির আচরণগত অভিযোজন কিছু করেছেও। শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন হচ্ছে তোমার সে কি হাতুড়ি ও নেহায়ের মাধ্যমে বাদামের খোসা ছাড়ায়, উইডিবি থেকে উই পোকা সংগ্রহ করে, অ্যাসপিলিয়া রুটিস নামক তোমার গাছ ভেষজ উদ্ভিদ গ্রহণ করে পরজীবীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তুমি ভাবো কতটা ইন্টেলিজেন্ট তারা। এবং একদম শেষে মৌমাছির ক্ষেত্রে স্পেশালি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মৌ নৃত্য। এবং দু রকমের মৌ নৃত্য হয়, একটা হচ্ছে চক্রাকার নৃত্য আর একটা হচ্ছে ওয়াগল নৃত্য। চক্রাকার নৃত্য যদি খাদ্যের উৎসের দূরত্ব 50 থেকে 75 মিটার হয়, আর যদি ওয়াগল সেটা হচ্ছে খাদ্যের উৎসের দূরত্ব হচ্ছে 75 থেকে 100 বা তার বেশি যদি হয়, তখন সেটাকে ওয়াগল। চক্রাকারের ক্ষেত্রে সেটা ও আকৃতি এভাবে মুভ করতে করতে যায়। আর ওয়াগল মানে হচ্ছে ইংরেজি বর্ণমালার 8 বলতে পারি, 8-এর মতো ডান্স করতে করতে যায়। এবং কেন যায় না, খাদ্যের উৎসের সন্ধানের জন্য। কারা ডান্স করে? শ্রমিক মৌমাছিরা। ক্লিয়ার? এই জায়গাগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা বুঝতে পারছো, তোমরা এই জায়গাগুলোকে পড়েছো। কোনো কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে জানাও। আদারওয়াইজ তোমার প্রস্তুতি খুব ভালো চলছে, তোমার প্রস্তুতি এইরকমই যেন থাকে, এবং আমি চাইবো তোমার রেজাল্ট ভীষণই ভালো। দেখা হচ্ছে পরের ক্লাসে।